হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আমি তোমাদের নতুন বায়োলজি টিচার। আমার নাম শাগুফতা আলম। সবাইকে লুসি অনলাইনে অনেক অনেক স্বাগতম। আমি তোমাদের যে লাস্ট অধ্যায়টি রয়েছে তার নাম হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, অর্থাৎ পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। এই চ্যাপ্টারের প্রথমেই যেটা বলা রয়েছে, পরিবেশ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। অর্থাৎ পরিবেশ কাকে বলে, পরিবেশ কে পরিবেশের সংজ্ঞাটি দিয়েছিল, বা পরিবেশ কী নিয়ে তৈরি, আমাদের চারপাশে কত কি আছে, আমাদের চারপাশে কি রয়েছে। আমাদের চারপাশে রয়েছে আলো, বাতাস, জল, মাটি, উষ্ণতা, গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এগুলো নিয়েই তো আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ সংজ্ঞা কি আমাদের কখনো মুখস্থ করতে হবে? না। কিন্তু বিজ্ঞানী আমোস নামে এক বিজ্ঞানী 1994 খ্রিস্টাব্দে পরিবেশের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন কি না, বলেছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। তো পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাটা কি? এই যে বললাম চারপাশ, পারিপার্শ্বিক মানে কি? আমাদের চারিপাশে কি রয়েছে, আমাদের চারিপাশে যে জৈব জিনিসগুলো রয়েছে। জৈব বলতে কি? জৈব বলতে যেগুলোর প্রাণ আছে, যেমন গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, মানুষ, এগুলো। আর কি? আর প্রাকৃতিক অবস্থা, প্রাকৃতি বলতে আমাদের প্রকৃতির মধ্যে কি কি পড়ছে? আলো পড়ছে, বাতাস পড়ছে, জল পড়ছে, মাটি পড়ছে, উষ্ণতা পড়ছে, এগুলো তো নিয়েই আমাদের পরিবেশ। তাহলে পরিবেশকে নিয়ে কি আমাদের আলাদাভাবে কোনো সংজ্ঞা পড়তে হবে? কখনোই না। শুধুমাত্র এইটুকু তোমরা মনে রাখবে যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব। যখনই তোমরা সংজ্ঞা মুখস্থ করতে যাবে, তখনই তোমরা মনে রাখবে যে আমরা মুখস্থ করব না, আমরা কি করব? বুঝে পড়ব। তো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক মানে বললাম চারিদিকের যে জৈব ও প্রাকৃতিক অবস্থা, এটাই হচ্ছে গিয়ে পরিবেশ। তাহলে এবার আমরা যাব বাস্তুবিদ্যা ও তার সংগঠন। বাস্তুবিদ্যা আর বাস্তুবিদ্যার সংগঠন। তো বাস্তুবিদ্যার আমরা প্রথমেই ইংরেজি ফর্মটা দেখব। তো ইংরেজি ফর্মটা কি? ইকোলজি। ইকোলজি। আমরা আরও অনেক কিছু পড়ি, যেমন বায়োলজি, জুলজি, সাইকোলজি পড়ি, তো সেরকম ইকোলজি। তো এখানে একটু বোঝার বিষয় আছে যে ইকোলজি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন এক জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে। তিনি এই ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন। তো এই ইকোলজি শব্দটি কোথা থেকে এসেছে? এটি একটা গ্রিক শব্দ ওইকস আর লোগস, এই দুটি শব্দ থেকে এসেছে। ওইকস কথাটির অর্থ হচ্ছে হ্যাবিচুয়েশন। হ্যাবিচুয়েশন কথার মানে কি? হ্যাবিচুয়েশন কথার মানে হচ্ছে বাসস্থান। আর লোগোস কথাটার মানে কি? লোগোস শব্দটির মানে হচ্ছে নলেজ বা জ্ঞান। তাহলে এই দুটির অর্থকে যদি আমরা একসঙ্গে ব্যবহার করি, তাহলে এর পুরো অর্থটি কি দাঁড়াবে? যে বাসস্থান সম্পর্কে জ্ঞান। তাহলে ইকোলজি শব্দটির অর্থ কি? বাসস্থান সম্পর্কে জ্ঞান। তো আমরা যখনই এই লজি শব্দটা কোথাও দেখব, এই লজি কথাটা কোথাও লেখা আছে, ধরো এখন ইকোলজিতে লেখা আছে, তুমি বায়োলজিতে আমরা বায়োলজি পড়ছি, তো বায়োলজিতে যখন লেখা থাকে, তাহলে বায়োলজিতে লজির শব্দটা আর বায়োর কথা আমরা জানি যে বায়ো মানে হচ্ছে জীবন বিজ্ঞান, আর লজি কথাটার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে যখন বিজ্ঞানের সম্পর্কে আমরা কোনো জ্ঞান অর্জন করব, আর কি আরও ওরকম রয়েছে যে জুলজি মানে প্রাণীবিদ্যা, যখন প্রাণীদের সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব।
তাই যখনই তোমরা এই লজি শব্দটা দেখবে, তার মানে তোমরা বুঝে যাবে যে তার আগে যে শব্দটা রয়েছে তার নিয়ে যখন পড়াশোনা বা জ্ঞান, তার আগে যে শব্দটা রয়েছে সেটা নিয়ে পড়াশুনো বা জ্ঞান অর্জনকেই বলা হচ্ছে লজি বা লোগস। তো ইকোলজি কি বুঝতে পেরেছো? এরপর আমরা আসবো যে ইকোলজির কি সংজ্ঞা রয়েছে। সংজ্ঞাতে কি বলা রয়েছে? কিছুই না, একটা ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে, যেখানে বলা রয়েছে যে বাস্তুবিদ্যা হলো বিভিন্ন জীব ও তার চারপাশের পরিবেশের জীবদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক আন্তঃক্রিয়া। তো এটার মানে কি? তো আমরা যে যার যে ঠিকানা, সেই ঠিকানায় একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করি। তোমরাও নির্দিষ্ট একটা এলাকায় বসবাস করো, আমিও একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করি। তো এই যে আমি একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করি বা তোমরা যে এলাকায় বসবাস করো, সেখানে নিশ্চয়ই তুমি রয়েছো, তোমার প্রতিবেশী রয়েছে, তোমার আত্মীয় স্বজন রয়েছে, তারপর আর কি জীব রয়েছে? কুকুর রয়েছে, বেড়াল রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, পাখি রয়েছে। তো এইগুলোকে নিয়েই আমাদের চারপাশের পরিবেশ, গাছপালা রয়েছে। তো এই সবকে নিয়েই যখন একটা প্রাকৃতিকভাবে একে অপরের সাথে পারস্পরিক একটা আন্তঃক্রিয়া মানে কি? যখন আমরা আমরা যে ওই এলাকাটায় বসবাস করছি, আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না। আমরা কি করছি? আমরা সুষ্ঠুভাবে নিজেদের মতোভাবে একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখে বসবাস করছি। ধরো আজ যদি তোমার বাড়ির কাছে তুমি গাছ না থাকে, তখন কি হবে? রোদ্দুরে তোমার গরমে মানে অসুবিধে হবে। আবার দেখবে অনেকেই নিজের বাড়িতে বাগান তৈরি করে। তো কেন করছে? তাহলে তাহলে তো মানুষ নিজে বাড়িতেই শুধু খাওয়া দাওয়া করতো, থাকতো না। পরিবেশটাও মানুষের সাথে সম্পর্কযুক্ত, বা প্রত্যেকটা জীবের সঙ্গে। কেউ হয়তো বেড়াল পোষে, কেউ হয়তো কুকুর পোষে। কেন পোষে? কারণ এই যে একটা আন্তঃক্রিয়া, বাস্তুতন্ত্রের যখন একে অপরের সাথে একটা ভালো গভীর সম্পর্ক রয়েছে, এটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র, বা আমাদের এই সব কিছু নিয়েই বাস্তুতন্ত্রটা গঠিত। ঠিক আছে? এরপর আমরা যাব যে বাস্তুবিদ্যার বিভিন্ন স্তর। তো এই যে ইকোলজিটা পড়লাম, সেই বাস্তুবিদ্যার বিভিন্ন স্তর আমরা দেখব। বাস্তুবিদ্যার বিভিন্ন স্তরে কি রয়েছে? প্রথমেই আমরা দেখব যে বাস্তুবিদ্যার যে গঠনগত যে স্তরটা রয়েছে, সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। মানে বাস্তুবিদ্যাকে তার গঠন অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অটো ইকোলজি, আর একটা হচ্ছে সিনোইকোলজি। অটো ইকোলজি আর সিনোইকোলজি। অটো ইকোলজি মানে কি, বা এর অর্থ কি, বা এটাতে কি বলা রয়েছে? তো অটো ইকোলজি হচ্ছে কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক। ধরো তুমি আছো, তোমার প্রতিবেশী রয়েছে বা তোমার আত্মীয় স্বজন রয়েছে। তো একটা নির্দিষ্ট প্রজাতির জীবের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যে মানুষ মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে কি একটা নির্দিষ্ট প্রজাতি হচ্ছে। তো এইটা হচ্ছে অটো ইকোলজি। আর সিনোইকোলজিটা কি? সিনোইকোলজিটা হচ্ছে একাধিক প্রজাতির জীবের সাথে যখন আন্তঃসম্পর্ক। একাধিক প্রজাতি, এই যে বললাম যে অনেকে বেড়াল পোষে বা কুকুর পোষে, বিভিন্ন প্রাণীকে তারা পোষ্য হিসেবে নিজের কাছে রাখে, বা অনেকে বাড়িতে বাগান তৈরি করছে। তারপরে ইনডোর যে প্ল্যান্টগুলো হয়, যে বাড়ির জানালায়, বাড়ির টেবিলে সাজিয়ে সাজিয়ে রাখে। তো এগুলো কি হচ্ছে, যে অন্যান্য প্রজাতির সাথে, জীবের সাথে যখন, অনেকগুলো প্রজাতির জীবের সাথে যখন একটা আন্তঃসম্পর্ক। তাহলে প্রথম যে উদাহরণটা দিলাম, যে তোমার এলাকায় কত রকম জীব রয়েছে, ঠিক আছে? সেই যে সব কিছু নিয়েই যখন তুমি একটা বাসস্থানে বাস করছো, সেটা হচ্ছে সিনোইকোলজি।
বুঝতে পেরেছো? এরপর আমরা যেটায় যাব সেটা হচ্ছে একক জীবস্তর। একক জীবস্তর মানে কি? এর ইংরেজি ফর্মটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল। যখন তোমরা পরীক্ষা প্রশ্ন এসেছে, ধরো একক জীবস্তরটি লেখো, তো নিশ্চয়ই ওখানে ব্র্যাকেটে ইন্ডিভিজুয়াল লেভেল দেওয়া থাকতে পারে। তো হয়তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা বাংলা যে মিনিংটা ওটা বুঝতে আমাদের অসুবিধে হয়, কারণ ওটা অনেক রকম ঘুরিয়ে দেওয়া থাকে, বিভিন্ন ভাষায়, মানে শুদ্ধ ভাষায় বাংলাটা দেওয়া থাকে, আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সবসময় ইংরেজি কথাটা দেখে নেবে যে ইন্ডিভিজুয়াল লেভেল। ইন্ডিভিজুয়াল মানে কি? যে অনেকগুলোর মাঝখানে যখন একটা, তাই তো? তো ইন্ডিভিজুয়াল লেভেলটা তখন আমরা কি সেটা আমরা দেখব। তো ইন্ডিভিজুয়াল লেভেলের একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। কি সংজ্ঞা দেওয়া রয়েছে? যে আলো, আর্দ্রতা, তাপমাত্রা, আলো, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদির শর্তাবলীর ওপর নির্ভর করে। কার ওপর নির্ভর করছে? আলো, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদির শর্তাবলীর ওপর নির্ভর করে জীবদের পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। মানে তো যে কোনো জীব, ধরো উদ্ভিদ, প্রাণী, তাদেরকে একটা পরিবেশে ভালোভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য কি দরকার? সেই পরিবেশে অভিযোজিত হওয়া দরকার। ধরো তুমি আজ একটা নতুন স্কুলে ভর্তি হলে, তো সেখানে সেই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য নিশ্চয়ই তোমাকে একটা সেরকম পরিবেশটা দরকার, এনভায়রনমেন্টটা দরকার। যে প্রথম দিন গিয়েই কি তুমি কাউকে ফ্রেন্ড করে নিতে পারবে? হ্যাঁ পারবে। তুমি যে এরকম যদি পরিবেশটা হয়, ফ্রেন্ডলি পরিবেশ, টিচারগুলো খুব ফ্রেন্ডলি ব্যবহার করছে, তাহলে কি হবে? তুমি গিয়ে সহজেই সবার সাথে মিশে যেতে পারবে, অভিযোজিত হতে পারবে। তো সেরকমভাবেই আলো, আর্দ্রতা, তাপমাত্রা এগুলো যখন একটা নিয়ম মেনে চলবে, একটা শর্ত মেনে চলবে না, তখন দেখবে আমরা সেই পরিবেশের সাথে খুব সহজেই অভিযোজিত হয়ে গেছি।